ভূত বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি জনি ইসলাম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা। আমি এই ঘটনাটির নাম দিয়েছি ভয়ঙ্কর কবর স্থানের পরিটা। তো রফিক ভাইকে ধন্যবাদ এমন এক ঘটনা শেয়ার করার জন্য। তো যেভাবে লেখা আছে আমি সেইভাবে পড়তে শুরু করছি। কোনো কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন। তো আমি ঘটনাটি শুরু করছি। কবর স্থানের পরিটা, পর্ব ৫। তুই এত সহজে জানতে পেরেছিস আমি ভূত? বলতেই হবে তোর মাথায় অনেক ট্যালেন্ট। হ্যাঁ জানি তুমি ভূত। হা 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 হা। স্বামী তুমি দেখে খুব সুন্দর অভিনয় করতে পারো। তোমাকে নাটক করতে দিলে ফাটিয়ে দিবে তুমি। মানে আরে পাগল, আমি তোমার জন্য সন্ধ্যায় চা বানিয়ে একটি ফ্লাক্সে রেখে দিয়েছিলাম, তাই এত সহজে চা হয়ে গেল বুঝতে পারছো? ও হ্যাঁ, আর তুমি হুদাই কি বলতেছ না বলতেছ? তুমি এমন কেন গো স্বামী? কেমন সব সময় সন্দেহ করো আমাকে? আচ্ছা সরি, আর সন্দেহ করব না। সন্দেহ করার একটি কারণও আছে, সেইটা হলো আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই বুঝি। ইদানিং তুমি কেন জানি আমার কাছেই আসো না, আমাকে ভালোবাসো না। কেন এমন করছো? এইটা তোমার মনের ভুল। আমি তোমাকে অনেক ভালোবাসি বুঝছো, তাহলে আমাকে আদর করো না কেন? কাছে আসো, আমাকে ভালোবাসায় পরিপূর্ণতা করে দাও। আজ ভালো লাগতেছে না, চায়ে খেয়ে ঘুমিয়ে যাব আমি। কথাটি শোনার সঙ্গে সঙ্গে মিম কান্না করতে থাকে। এমন অবস্থা দেখে হাসিব আবার জিজ্ঞেস করে, কান্না করছো কেন? তুমি যে আমাকে ভালোবাসা দিচ্ছ না এই কারণে? আরে চুপ করো, বাবা মা শুনতে পাবে তো। কান্না বন্ধ করতে পারি, এর জন্য আমাকে ভালোবাসা দিতে হবে তোমাকে? ঠিক আছে, তবুও চুপচাপ থাকো। কথাটি বলে হাসিব ভাবতে থাকে একটি পরীর সঙ্গে কিভাবে সহবাস করব, সে যদি ভালো হইতো তবুও। কথা ছিল সে একটা রাক্ষসী পরী। এই কি বিড় করতেছ, কাছে আসবে নাকি? কান্না শুরু করব। মিমের সঙ্গে পেরে না উঠে হাসিব মিমেকে কাছে টেনে নিয়ে কিস করতে থাকে। এরপরে ধীরে ধীরে রমজান মাস বেশি গভীরে না যাই ভেবে নেন কি হবে। বাধ্য ছেলের মতো একটি রাক্ষসী পরীর সঙ্গে সহবাসে লিপ্ত হয় হাসিব, কারণ তার কিচ্ছু করার নেই। বেশি কিছু করতে গেলে সে যদি পরবর্তীতে ক্ষতি করে, এই জন্য। তো এইভাবেই সেই রাত্রি কেটে গেল। পরের দিন হাসিবের বোন সুরবনা হাসিবকে ডেকে বলতেছে, ভাইয়া তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বল। আসলে ভাইয়া তোমাকে আমি সব কথাই শেয়ার করি, কারণ তুমি আমার ভাইয়া, আমার বন্ধু, আবার আমার শত্রু। বল কি বলবি? ভাইয়া কাল রাত ঠিক 2টার দিকে কেউ একজন আমাকে ধর্ষণ করে, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি তুই আমাদের ডাকিসনি কেন? আসলে যে আমার সঙ্গে এমন কাজ করেছে আমি নিজেই তাকে দেখি নাই। সে কেমন? মানে কি? আমাকে সব কাহিনী খুলে বল প্রথম থেকে। আমি যখন ঘুমের মধ্যে ছিলাম এমন সময় অনুভব করলাম কেউ একজন আমার শরীর থেকে পোশাক খুলে ফেলতেছে এক এক করে। প্রথমত স্বপ্ন ভেবে নিশ্চুপ ছিলাম, কিন্তু যখন দেখলাম সে আমাকে অনেক কষ্ট দিচ্ছে তখন আমার ঘুম ভেঙে যায় আর আমি জেগে যাই। আশ্চর্যের বিষয় হলো ভাইয়া তখনও কেউ একজন আমার শরীর স্পর্শ করতেছিল, সেইটা আমি অনুভব করতেছিলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। ছোট্ট বোনের মুখে কথাটি শুনে নিস্তব্ধ হয়ে গেলাম। এইটা আবার কেমনে সম্ভব? আর কেই বা এমন কাজ করতেছে? ছোট্ট বোনকে বললাম, শোন, এই কথাটি তুই আর আমি ছাড়া কেন অন্য কেউ জানতে না পারে, কারণ আমাদের ক্ষতি হতে পারে। কি করা যায় আমি সেইটা দেখতেছি। আচ্ছা ভাইয়া, এখানে কিছু 18+ কথা যোগ করা হয়েছে, তার জন্য আমি দুঃখিত। গল্পের একটু কাহিনী বা রোমাঞ্চকর করার জন্য এমনটি করা হয় মাঝে মাঝে। এরপরে রুমের ভিতরে এসে চিন্তা করতে লাগলাম, কি হচ্ছে এইগুলা আমার সঙ্গে? সেখানে যাই সেখানেই অদ্ভুত অদ্ভুত কাহিনী। এমনও মুহূর্তে মিম আসলো রুমে। স্বামী তোমার কি মন খারাপ?
কেমন জানি মুখটি গোমরা করে বসে আছো। আচ্ছা মিম, ধরো কোন খারাপ একটি জিন বা পরি আমাদের উপরে আক্রমণ করতে চাইতেছে, তখন আমরা কিভাবে তার হাত থেকে রক্ষা পাবো? আমার এমন প্রশ্ন শুনেই একটু থমকে গেল মিম। কি হলো বলো না। শোন, যদি কোন অদৃশ্য শক্তি তোমার ক্ষতি করতে চায়, তাহলে তার থেকে বাঁচার একটি উপায় আছে। কি উপায়? ছোট্ট থাকায় শুনেছি যেই ব্যক্তি গলায় ফাঁসি বা বিষ খেয়ে মারা যায়, তার মৃত্যুর 7 দিনের মাথায় কবর থেকে তার শরীরে একটি হাড় নিয়ে আসতে হয়। সেই হাড়ের কিছু অংশ একটি আটক তাবিজের ভিতরে দিয়ে গলায় পড়তে হয়। তাহলেই কোন খারাপ জিনিস আক্রমণ করতে পারবে না, বুঝছো? সত্যি কি এমনটা হবে না? হ্যাঁ। কিন্তু তুমি এই সব জিজ্ঞেস করতেছ কেন স্বামী? আরে এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা বউ, আমি একটু বাজারে গেলাম, ফিরতে সন্ধ্যা হবে হয়তো। ঠিক আছে, সাবধানে যেও। আসার সময় কিছু খাবার নিয়ে আসিও আমার জন্য। ঠিক আছে বউ, নিয়ে আসবো, চিন্তা করিও না তুমি। কথাটি বলেই হাসিব বাজারে না গিয়ে সোজা কবর স্থানে চলে আসে। কবর স্থানে এসে আগে সেই নলকূপের কাছে চলে যায়। নলকূপের কাছে এসে আবারও দেখতে পায় সেই চোখগুলা কিচিরমিচির শব্দ করতেছে। এইবার আগ্রহ হয়ে একটু কাছে গেলাম। দেখতে পেলাম চোখগুলা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে সালাম দিয়ে উঠলাম, আসসালামু আলাইকুম। আশ্চর্যভাবে সেই নলকূপ থেকে আওয়াজ আসল, ওয়ালাইকুম আসসালাম। আরো ভয় পেলাম, তাই সরে আসতে লাগলাম। ভয় পেও না, আমরা তোমার কোন ক্ষতি করব না, তুমি আমাদের রক্ষা করো। এই হাসকবর স্থানের পরিটা হাত থেকে। আপনি কে, কোথায় থেকে কথা বলতেছেন? আমার সামনে আসুন। যদি সামনে আসতে পারতাম অবশ্যই সামনে আসতাম। আমি নলকূপের ভিতর থেকে একটি চোখ কথা বলতেছি তোমার সঙ্গে। কি চোখ কথা বলতে পারে? সবাই পারে না, যাদের একটু আমল ভালো তারাই বলতে পারে। ওহ, তুমি কি জানো তোমার বউ একটি রাক্ষস? ওর কাজ শুধুমাত্র মানুষ মেরে ফেলা আর তাদের চোখ সংগ্রহ করা। হ্যাঁ জানি, কিন্তু ও এমন করে কেন বলতে পারবেন? ওর নাম হচ্ছে কুহেলিকা। ওর স্বামী মারা যাওয়ার পরে পাগল হয়ে গিয়েছে, তাই নিজের স্বামীকে আবার এই পৃথিবীতে নিয়ে আসার কারণে এমন কাজ করেছে। এইটা কি কখনো সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু এর জন্য অনেক পরিশ্রম করতে হবে, তাহলেই সম্ভব হবে। ওহ, এখন আর 6 নাম্বার পাঠের জন্য অপেক্ষা করেন, খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। আর ভিডিওগুলো ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।